নজিরবিহীন ঝাঁকুনিতে দেশ জুড়ে আতঙ্ক। শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত 10, হুড়োহুড়িতে আহত কয়েকশো। সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার। নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা, বললেন প্রধান উপদেষ্টা। সেনাকুঞ্জে রাজনীতিকদের মিলন মেলা, হাস্যোজ্জ্বল চেহারায় বেগম জিয়ার শুভেচ্ছা বিনিময়। নির্বাচন বানচালে পুরানো কায়দায় মাঠে নেমেছে পতিত আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। এবার ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াতের। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার মধ্য দিয়ে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের, মত বিশেষজ্ঞদের। কাঠামো টেকসই না হলে রূপ নিতে পারে ফ্যাসিবাদে। এবং নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরের সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ দেখছেন বিশ্লেষকরা। দিল্লিকে ইতিবাচক বার্তা দেবে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা সফরও। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। নজিরবিহীন ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী সহ সারা দেশ। শক্তিশালী ভূমিকম্পে পুরান ঢাকায় দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন 3 জন। এছাড়াও মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। এদিকে ঢাকার বাইরে মারা গেছেন আরও 6 জন। বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন, আতঙ্কে লাফিয়ে পড়ে এবং হুড়োহুড়িতে আহত হয়েছেন কয়েকশো। শুক্রবার সকাল 10:38 হঠাৎ কেঁপে ওঠে পুরো দেশ। রাজধানী সহ বিভিন্ন স্থানে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। তীব্র ঝাঁকুনিতে পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে একটি ভবনের সানসেট ভেঙে পড়ে রক্তাক্ত হন 3 জন পথচারী। স্থানীয়রা তাদের মিডফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দৌড়ে বেরিয়েছি আমরা, অনেক ভয় পেয়েছি আমরা। যদি আজকে স্কুল না থাকতো তাহলে এখানে অনেক বাচ্চারা ভয়ে ওইখানে হয়তো স্ট্রোক করতো। এই পর্যন্ত 20 পেশেন্ট আসছে এবং 3 জন ব্রড ডেড পেশেন্ট আসছে। তার মধ্যে আমাদের এই সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট, 2য় বছর ছাত্র রাফিউল ইসলাম। এই ঘটনায় উৎসুক জনতা ভিড় করেন ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। ভূমিকম্পের কারণে সাথে রেলিংটা পথচারীর গায়ের উপর পড়ে, যার কারণে আন্দাজ পড়ে উপস্থিত সাধারণ জনগণ তাদের ভাষ্যমতে 3 জন লোক সাধারণত এফেক্টেড হয় এবং উপস্থিত সাধারণ জনগণ তাদেরকে উদ্ধার করে দ্রুত মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়। শুধু বংশালে নয়, রাজধানীর খিলগাঁও, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু ভবন হেলে পড়ে। এর আগে এত বড় ভূমিকম্প দেখেননি বলে জানান বাসিন্দারা। এত বড় ভূমিকম্প আমি দেখি নাই। এটা এত বড় ভূমিকম্প আমি অনেক অনুভব করছি। আমার বাসায় তো কান্না রোল পড়ে গেছে। অনেকে লাভ দিছে, 5 থেকে 6 জনের মতো। সবাই ঢাকা মেডিকেলে, আমরা সবাই তাদের সহযোগিতা করে, স্টাফরা সবাই ঢাকা মেডিকেলে। এদিকে ভূমিকম্পে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর টার্মিনালের সংযোগ সড়কের উপরের ছাউনির 8টি কংক্রিটের বিমের পোলেস্তারা খসে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভূমিকম্পে আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে ও তড়িঘড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন 2 শতাধিক। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তাদের আনা হয়েছে ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে। এই 2 হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থা পরিদর্শনে যান স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, আহতদের সুস্থ হতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। সরকারি খরচে তাদের যাবতীয় চিকিৎসা যেন ভালোভাবে চিকিৎসাটা হয়, তো সেই মেসেজটা আমরা সবাইকে দিয়েছি। যে কোনো দুর্যোগে সরকারকে এই দায়িত্বটা, হাসপাতালগুলোকে এই দায়িত্বটা পালন করতে হবে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল ও মাধবদীর মাঝামাঝি এলাকায়। মাত্রা ছিল 5.7। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে হয় এ ভূমিকম্প। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরেও শক্তিশালী ভূমিকম্পে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নরসিংদীতে মারা গেছেন 5 জন। নারায়ণগঞ্জে দেয়াল চাপায় 100 নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছেন মা। বিভিন্ন জেলা আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন 2 শতাধিক শ্রমিক। আর ভূমিকম্পে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ রয়েছে বন্ধ।
5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল সারা দেশ। শুক্রবার সকালে হঠাৎ কেঁপে ওঠে উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী সহ আশপাশের বিভিন্ন জেলা। প্রথমবার এমন তীব্র ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে বাসাবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। ভূমিকম্পে নরসিংদীতে বেশ কয়েকটি ভবন ও ঘরবাড়িতে ফাটল দেখা দেয়। এ সময় দেয়াল চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হন। জেলার বিভিন্ন স্থানে ভবন থেকে নামার সময় হুড়োহুড়িতে আহত হন শতাধিক নারী, পুরুষ ও শিশু। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে 8 বছরের এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভবনেও দেখা দেয় ফাটল। যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাবস্টেশন থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমি আমার লাইফে এরকম ভূমিকম্প কখনো দেখিনি। রানিং অবস্থায় ছিলাম, গাড়ি আমার ঝাঁকি মারছিল। 57 জন ভূমিকম্পের কারণে চিকিৎসা নিয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার জাহানারা বেগম তার 1 বছর বয়সী মেয়ে আয়েশাকে নিয়ে হেঁটে ভুলতা গাউছিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ভূমিকম্পে একটি টিনশেড বাড়ির ইটের দেওয়াল ধসে চাপা পড়েন মা মেয়ে। আশপাশের লোকজন দেয়ালের নিচ থেকে শিশু আয়েশার মরদেহ সহ আহত মা জাহানারা বেগম ও আরেক নারীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। এছাড়া মুসুরি, কাঞ্চন, হাটাবো বাজার ও বড়পাসহ বিভিন্ন এলাকায় দেয়াল ধসে পড়ে। ফাটল দেখা দেয় বাসাবাড়ির ভবনেও। আহত হয়েছেন বেশ কয়েকজন। তো ওরা আসতেছিল এদিক দিয়ে, দেওয়ালটা ধসে, যখন ভূমিকম্প দেওয়ালটা ধসে পড়ে যায়, ইনস্ট্যান্ট তার মগজ বের হয়ে সেই ইনস্ট্যান্ট ডেড। প্রাচীরের মধ্যে কোনো ধরনের আস্তর ছিল না, একই সাথে লিন্টন যেটাকে আমরা বলি রডের কোনো কাজও ছিল না এটার মধ্যে, এই কারণে এটি পড়ে গেছে। গাজীপুরেও আতঙ্কে বেশ কয়েকটি কারখানার কর্মীরা বাইরে বের হয়ে আসার সময় পদদলিত হয়ে শতাধিক শ্রমিক আহত হন। অন্যদিকে চৌরাস্তায় হাসান তানভীর ফ্যাশন ওয়্যার গার্মেন্টসের ভবন দেবে গেছে। আহত হয়েছেন 6 জন। বিল্ডিংটা কাঁপে উঠলো, সবাই তো আতঙ্কিত হয়ে গেছে। ফায়ার অ্যালার্ম বাজছে, ওটা নিয়েই আমরা নিচে নামছি। গেট খুলে নাই, না খোলার কারণে আপনার মহিলারা যারা সব নামছে তারা সব চাপাতে পড়ে গেছে। কুমিল্লা ইপিজেডে প্যানিক অ্যাটাক ও ভয়ে অজ্ঞান হয়ে পড়েন বহু শ্রমিক। দৌড়ে বের হতে গিয়ে আহত হন 5 জন। তাদের মধ্যে 50 জনকে কুমিল্লা ইপিজেডের বেবজা হাসপাতাল এবং 30 জনকে কুমিল্লা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাগুরার শ্রীপুরে আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে 20 গার্মেন্টস কর্মী আহত হন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পনের কারণে শেরেবাংলা ফজলুল হক হলে ফাটল ধরেছে বলে দাবি শিক্ষার্থীদের। ভূমিকম্পের পরপরই নিরাপত্তা ঝুঁকির জন্য প্রশাসনকে দায়ী করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রাম, সিলেট, রংপুর, ফেনী, খুলনা, ঝালকাঠি, চাঁদপুর, যশোর, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে মাংস কিনতে গিয়ে ভূমিকম্পে প্রাণ যায় বাবা ছেলের। একই রাস্তায় প্রাণ হারিয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফি। এদিকে আহতদের খোঁজে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। মাংস খেতে পছন্দ করত 13 বছর বয়সী রিমন। অন্য সব শুক্রবারের মতো বাবা আব্দুর রহিম ছেলের হাত ধরে মাংস কিনতেই বেরিয়েছিলেন, কিন্তু কে জানতো এই যাত্রাই হবে শেষ যাত্রা। মুহূর্তেই ঝাঁকুনিতে তছনছ হয়ে গেছে পুরো পরিবার। কথা ছিল জুমার নামাজের পর বাসায় ফিরে একসাথে দুপুরের খাবার খাবেন তারা, কিন্তু বংশালের কসাইটুলির এই পথেই হলো বাবা ছেলের শেষ যাত্রা। ভূমিকম্পে একটি জরাজীর্ণ ভবনের সানসেট ভেঙে সরাসরি মাথার উপর পড়লে ঘটে এই দুর্ঘটনা। একই দিন একই পরিবারের 2 সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। সুস্থ মানুষ তারা, তাদের এরকম ভাবে বাবা এত কষ্টকর ক্লাস 6 পড়তো। রিমন ও তার বাবার মতো ওই গলিতে প্রাণ হারিয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। মায়ের সঙ্গে বাসায় ফিরছিল সে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় রাফির মাকে হাসপাতালে ভর্তি করা হয়। ছেলের মৃত্যুর খবর এখনো জানেন না হতভাগ্য মা। এদিকে শুধু বংশালের এ ঘটনায় নয়, ভূমিকম্পের ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন এই মায়ের বড় সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের এমন দশায় দিশেহারা মা। আমার পোলার মাথাটা এই হাতের লগে এই জায়গাটি নিচে গেছে গা, আর পা 2টা আমার পোলার ভাঙ্গে আছে গা। আমার এই পোলাই আমার সম্ভব। 5.7 মাত্রার ভূমিকম্প নতুন করে ভাবাচ্ছে রাজধানীবাসীকে। এই বিল্ডিংটার সাথে হেলে গেছে। যা পরিস্থিতি আজকে দাঁড়াইছে, এটা যদি 20 থেকে 25 সেকেন্ডে চলে যায়
কি দশা হবে আমরা নিজেরাও জানি না। 5.7 মাত্রার ভূমিকম্প তুলনামূলক তেমন ভয়াবহ হবার কথা নয়, কিন্তু এই মাত্রায় ভূমিকম্পেই যে দশা হলো খোদ রাজধানীর, তাতে এই শহর নিয়ে ভাবতে হবে নতুন করে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পের পর রাজধানী সহ দেশের নানা প্রান্তে হাসপাতালে বেড়েছে আহত রোগীর ভিড়। আতঙ্কে দৌড়াদৌড়ি, হুড়োহুড়ি আর নিরাপদ স্থানে ছুটতে গিয়ে অনেকে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে ঢাকার পঙ্গু হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। কারো হাতে ব্যান্ডেজ, কারো আবার পায়ে, কেউ ব্যথায় কাতরাতে কাতরাতে পৌঁছেছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। ভূমিকম্পের সময় আতঙ্কে ছুটোছুটি, ভয় পেয়ে লাফ দেওয়া বা পদদলিত হয়ে আহত প্রতিটি মুখেই যেন একই গল্প, একই অভিজ্ঞতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে বাড়তে থাকে আহতদের ভিড়, আহাজারি আর দীর্ঘ লাইন। জীবন বাঁচানোর চেষ্টায় চিকিৎসক, নার্সদের দৌড়ঝাঁপে হাসপাতালের জরুরি বিভাগ যেন হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র। জানলার পাশে ছিলাম, তখন হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমার বাচ্চা, আমার ওয়াইফ নিচে ছিল, আমি ওদেরকে সাবধান করতে গেছি, তারপরে নিচে পড়ে গেছি। 5.7 মাত্রার ভূমিকম্প যতটা না ঝাঁকুনি দিয়ে ধ্বংস করেছে, তার চেয়ে মানুষের মধ্যে সৃষ্টি করেছে আতঙ্ক, যার ফলে জীবন বাঁচাতে নিরাপদ স্থানে ছুটতে গিয়েই আহত হয়েছেন বেশিরভাগ। পড়ে যে প্যারালাইজড হয়ে গেছে, হাত পায়ে, মাথা কেটে গেছে, হাত ভেঙে গেছে। ছুটাছুটি করতেছে, মানুষের ভিড়ে নিচে পড়া, পাওয়ার নিচে পড়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে থাকে রাজধানীর বাইরের রোগীও। শুক্রবার রাত 10টা পর্যন্ত পঙ্গুতেই চিকিৎসা নিয়েছেন 120 জন, ভর্তি 19 জন। এখন পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত পেশেন্টগুলো আসছে তাদের কারো আমরা ঝুঁকিপূর্ণ, জীবন ঝুঁকিপূর্ণ আমরা এখনো মনে করি না। তবে কি আরও সময় গেলে হয়তো আরও আমরা তো আমাদের কাছে পুরোপুরি তথ্য আসলেই আমরা সেটি আপনাদেরকে জানাতে পারবো। চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসাগত দিক থেকে ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে এখানে কোনো অসুবিধা হবে না। শুধু পঙ্গু হাসপাতালই নয়, এমন চিত্র দেশের বিভিন্ন হাসপাতালেরও। ভূমিকম্প শুধু মানুষের মধ্যে আতঙ্কই সৃষ্টি করেনি, পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোর জন্য দিয়েছে সতর্কবার্তা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীদের জন্য নির্মাণ করা স্বাধীনতা ভবনে অবস্থান নিয়েছেন কয়েকটি হলের কয়েকশো শিক্ষার্থী। শুক্রবার দুপুর থেকে অবস্থান নেন তারা। শিক্ষার্থীরা জানান, ভূমিকম্পের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরবর্তীতে এই ভবনে অবস্থান নেন তারা। মহসিন হল সহ বেশ কয়েকটি হলের অবস্থা আগে থেকেই ছিল ঝুঁকিপূর্ণ, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এদিকে স্বাধীনতা ভবন পর্যবেক্ষণে আসেন উপাচার্য, তবে নির্দিষ্ট কোনো সমাধান দেননি তিনি। আফটারম্যাথ যেটা দেখলাম, আমাদের হলের বিভিন্ন স্থানে অলরেডি বিভিন্ন গুরুতর ফাটল দেখা যাচ্ছে, যার ফলে আমরা আসলে ওখানে যে থেকে আরেকটা ভূমিকম্প হওয়ার পর যে বেঁচে থাকতে পারবো এটার কোনো নিশ্চয়তা কিন্তু নাই। আমরা চাচ্ছিলাম অনেকদিন যাবত যে আমাদের একটা নতুন ভবন হোক, কিন্তু আমরা কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে আমরা এখানে আসলে অবস্থান করছি। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় ঝাঁকুনি অনেক বেশি অনুভূত হয়েছে বলে মনে করেন ভূতত্ত্ববিদরা। এবারের ভূমিকম্পকে বড় বিপদের আগাম সতর্কবার্তা বলছেন বিশেষজ্ঞরা। সহনশীলতার মানদণ্ড পূরণ না করায় বহু ভবন ধসের শঙ্কাও তাদের। উম্মেহানি রিপোর্ট। রাজধানীবাসীর জন্য ছুটির দিনের সকালটা শুরু হলো ভয়াবহ আতঙ্কের মধ্যে দিয়ে। ভূকম্পনের মাত্রা ছিল 5.7, কিন্তু অনুভবটা ছিল অনেক বেশি। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূতত্ত্ববিদরা বলছেন 3টি সক্রিয় ফল্ট লাইনের উপর অবস্থান করছে বাংলাদেশ। হিসাব বলছে এই অঞ্চলে যে কোনো সময় হতে পারে বড় মাত্রার ভূমিকম্প। আজকের 5.7 মাত্রার কম্পনও তাই বড় বিপদের আগাম ইঙ্গিত হতে পারে বলেও মত তাদের। বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে যদি বলি, তাহলে বাংলাদেশের অভ্যন্তরে 7 বা 7-এর কাছাকাছি মাত্রা ভূমিকম্প হতে পারে। নরসিংদী ভূতাত্ত্বিকভাবে বার্মা প্লেট ও ইন্ডিয়া প্লেটের সংযোগ স্থলের মাঝামাঝি অবস্থান করায় সেখানে সহজেই ভূকম্পন সৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সাবডাকশন জোনে ইতিমধ্যে 8.2 থেকে 9.2 মাত্রার শক্তি জমা আছে, যা যে কোনো সময় মুক্তি পেলে ঘটতে পারে বড় ধরনের কম্পন। ইন্ডিয়া এবং বার্মা প্লেটের যে সংযোগ, যেটা অঞ্চল, সেটাকে আমরা বলছি সাবডাকশন জোন, এবং এই সাবডাকশন জোনে 8.2 থেকে 9 শক্তি সম্পন্ন ভূমিকম্পের শক্তি জমা হয়ে আছে। যে কোনো সময় এটা সংঘটিত হতে পারে, এবং প্লেট দুটো যেহেতু আটকে রয়েছে, তাই ভূমিকম্প আমরা সচরাচর দেখি না। আজকের যে ভূমিকম্প হলো সেটা হচ্ছে প্লেটটা আনলকড হওয়ার একটা প্রসেস।
তো ভবিষ্যতে সেই জন্য আরো আমাদের সতর্ক করে দিচ্ছে যে সামনে আরো ভয়াবহ ভূমিকম্প অপেক্ষা করছে। অন্যদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন রাজধানীর বেশিরভাগ ভবন পূরণ করছে না ভূমিকম্প সহনশীলতার মানদণ্ড। বড় আকারের ভূমিকম্পে ধসে পড়বে দেশের বেশিরভাগ ভবন। বিশেষ করে রাজধানী ঢাকা ও বন্দরনগরী আছে সবচেয়ে ঝুঁকিতে। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা। যেসব ভবন ভূমিকম্প টেকসই না সেগুলোর ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার তাগিদ দেন তিনি। এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া দরকার। বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের ঝুঁকি এড়াতে এখনই নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এছাড়াও প্রয়োজন ভবনগুলোর নিরাপত্তা যাচাই। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা। গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে এবারের ভোটকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। রাজনীতিকদের মিলন মেলায় পরিণত হয় সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি বেগম জিয়ার সঙ্গে একান্ত বৈঠক করেন ডক্টর ইউনূস। সশস্ত্র বাহিনী দিবসে বিকেল 4:30টার দিকে সেনাকুঞ্জে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি আমন্ত্রিত অতিথিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। পুরো সেনাকুঞ্জে তখন তৈরি হয় উৎসব মুখর পরিবেশের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম জিয়াকে স্বাগত জানান। কুশল বিনিময়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ একান্ত আলাপ করেন তারা। খোঁজ খবর নেন বেগম জিয়ার শারীরিক অবস্থার। এদিন সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান যেন রাজনীতিকদের মিলন মেলায় পরিণত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, আমির খসরু সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ শতাধিক রাজনীতিক মেতে ওঠেন খোশ গল্পে, সারেন রাজনৈতিক শলা পরামর্শ। এর আগে বিকেল 4টার দিকে সেনাকুঞ্জে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমন্ত্রিত অতিথিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। পরে ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। বলেন, চলমান রাষ্ট্র সংস্কারেও ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সেনাবাহিনী সঠিক ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা তার। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তার প্রস্তুতি। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। সেনাবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি শেষ সশস্ত্র বাহিনী দিবস। তাই আগামী নির্বাচন উৎসব মুখর ও শান্তিপূর্ণ করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহায়তা চেয়েছেন সেনাবাহিনীর। আর এখানে আগত অতিথি ও রাজনীতিবিদদের প্রত্যাশা, নির্বাচনকালীন সংকট মোকাবেলায় সবার আগে এগিয়ে আসবে বাংলাদেশ সেনাবাহিনী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগ পুরানো কায়দায় আবারও আগুন সন্ত্রাসে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন।
শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বিদেশে বসে দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে পতিত আওয়ামী লীগ। বলেন, জাতির মধ্যে বিভাজন তৈরি হলে লাভবান হবে পতিত স্বৈরাচার। এজন্যই নাশকতা করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছে। যাদের 94-95 কথা মনে আছে, তাদের মনে থাকার কথা শেরাটন হোটেলের সামনে দ্বিতল 2 তলা বিআরটিসির বাসের মধ্যে গান পাউডার দিয়ে 11 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল 174 দিন হরতাল করে। সেই সময়কার যারা করেছিল তারাই দেখেন আজকে বিচারের রায় হবে, সেটার আগে এবং পরে বিভিন্নভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা এবং সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাসকে আবার তারা মাঠে নেমেছে। এবারে নির্বাচনে পক্ষপাতিত্ব, ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে খুলনা ডুমুরিয়ার শাহপুরে ছাত্র গণজামায়াতে কথা বলেন তিনি। অনেকেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে অভিযোগ করে পরওয়ার বলেন, দুর্নীতির টাকা দিয়ে সত্যের সৈনিকদের বিবেক কেনা যাবে না। বলেন, ভয়ভীতি, টাকার খেলা আর অপপ্রচার করে দাঁড়িপাল্লার জোয়ার থামানো যাবে না। ভোট কেটে ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না? প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে, প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে, বায়তুল মোকাররমের খতিবকেও পালা যেতে হয়েছে। ফলে ওসি, ডিসি, এসপি এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররাও এখন চোখের পানি ফেলতেছে। এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন, আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে। গণতন্ত্রকে এগিয়ে নিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে সফল হয়েছে। এই ব্যবস্থা ফিরে আসার মধ্য দিয়ে নির্বাচনে আস্থা ফিরবে জনগণের, এমনটাই মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, গণতন্ত্রের মৌলিক কাঠামো হিসেবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দিয়েছে আদালত, তবে কাঠামো টেকসই না হলে এই ব্যবস্থাও ফ্যাসিবাদে রূপ নিতে পারে। হাসান ওয়ালের রিপোর্ট। 2011 সালে আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে রাজপথে নামে বিএনপি, জামায়াত সহ তৎকালীন বিরোধী দলগুলো, যার অংশ হিসেবে 14 সালে নির্বাচনে বর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। 18 সালে নির্বাচনে অংশ নিলেও 24 সালে আবারও বয়কট করে ভোট। একই সঙ্গে রাজপথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোচ্চার ছিল দলগুলো। সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। অবশেষে ফিরল কাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা। আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের 13 সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দিয়েছে সর্বোচ্চ আদালত। এর মধ্য দিয়ে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন 13 জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল না হলে কর্তৃত্ববাদ ফিরে আসতো না বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আপনি বাতিল না করতেন, হয়তোবা ফেসিবাদ কর্তৃত্ববাদ বাংলাদেশে ফিরে আসতো না। এই রায়ের মাধ্যমে মানুষের আস্থা ফিরে আসবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, যদি আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে টেকসই করতে চান, তাহলে আপনি এমন একটা কাঠামো তৈরি করতে হবে আপনাকে, যে কাঠামোটা আর কখনো নিজেও কর্তৃত্ববাদ বা ফেসিবাদকে ফিরিয়ে না আসে। সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীর মতে, গণতন্ত্রকে এগিয়ে নিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশে সফল হয়েছে। মানুষের কাছে এটা প্রমাণিত হয়েছে যে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটা সঠিক একটা মেকানিজম, যেটা বাংলাদেশে কাজ করেছে। আদালতের কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামো কিনা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আমরা আর্গুমেন্ট করেছি যে হ্যাঁ, এটা মৌলিক কাঠামো গণতন্ত্রের স্বার্থে এবং আমাদের দেশের মানুষের ভোটাধিকারের স্বার্থে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐক্য তৈরি হয়নি। জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়ার কিছু অংশে নোট অফ ডিসেন্ট আছে বেশ কিছু রাজনৈতিক দলের। রাষ্ট্রের সংস্কার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের ব্যবধানে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবের ঢাকা সফরকে দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। খলিলুর অজিতের দ্বিপাক্ষিক বৈঠক দুই দেশের সম্পর্কে যেমন স্থিতিশীলতা আনবে, তেমনি বাংলাদেশ ভারতের অভিন্ন বন্ধু হওয়ায় ভুটানের শীর্ষ পর্যায়ের সফর আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করেন তারা।
শাতিলা শারমিনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 2024 সালের 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আশ্রয় দেওয়ার পরেই ঢাকা দিল্লি সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করে। অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরত পাঠাতে চিঠি দিলেও এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি দেশটি থেকে। সবশেষ 13 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিলে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত আনার কথা জানান কয়েকজন উপদেষ্টা। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভারতের দিল্লিতে কলম্বো নিরাপত্তা কনক্লেভের 7ম অধিবেশনে অংশ নেন উপদেষ্টা খলিলুর রহমান। এর আগে বুধবার দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এ বৈঠকে আসন্ন নির্বাচন ঘিরে দিল্লির শঙ্কা সহ নিরাপত্তা ইস্যুতে দুদেশের অবস্থান কতটা পরিষ্কার হলো তা ভবিষ্যৎ বলে দেবে। ইলেকশন ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়ে আলোচনা হবে। নিরাপত্তা জনিত কনসার্নগুলি আছে সেগুলি নিশ্চিতভাবেই ভারত তুলে ধরবে। বেশ কিছুদিন স্থবিরতার পরে নতুন করে একটা সম্পর্ক আবার স্বাভাবিক করার দিকে এগোনো যায় কিনা এই চেষ্টাটা হচ্ছে। গেলাম ধরে নিয়ে আসলাম ওরকম না, যে কারণে আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এটা সময় সাপেক্ষ। অন্যদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আরেকটি প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোকবে 3 দিনের রাষ্ট্রীয় সফরে 22 নভেম্বর ঢাকায় আসছেন। নির্বাচনের আগে ভুটানের প্রধানমন্ত্রীর এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নির্বাচনের আগে এই ধরনের হাই লেভেল ভিজিট খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রতি যে ভুটানের একটা আস্থার জায়গা আছে খুব স্বাভাবিকভাবেই ফুটে উঠবে। ভুটান কিন্তু ভারতের সাথে পরামর্শ করে কাজ করে। ভারত আস্তে আস্তে অংশীদারিত্বের জায়গাটা আছে সেখানে বাংলাদেশকে আবার তারা দেখতে চায়। নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর এবং ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে দিল্লির সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে রাজশাহী বিভাগে শুরু হলো পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় এই বিশেষ অভিযানে 63 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 8 জন চিহ্নিত অপরাধী। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাত একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শুরু হয় পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইট। রাজশাহী রেঞ্জ পুলিশের 2 জন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে 4টি দলে বিভক্ত হয়ে 2 শতাধিক পুলিশ অভিযান চালায়। এই 2 জেলার চিহ্নিত চোর, ডাকাত, অস্ত্র ও মাদক কারবারিদের ধরতে তাদের বাড়ি ও অপরাধ স্পটগুলোতে চলে চিরুনি অভিযান। বিভিন্ন মামলায় পলাতক আসামিদের ধরতেও হানা দেয় পুলিশ। শুক্রবার সকাল 7টা পর্যন্ত চলা অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে 41 জন ও নওগাঁ থেকে 22 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 8 জন চিহ্নিত ডাকাত ও বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী রয়েছেন। পুলিশ উদ্ধার করেছে 10টি দেশীয় অস্ত্র ও মাদক দ্রব্য। এই অভিযানে মূলত মাদক ব্যবসায়ী, তারপর হচ্ছে ডাকাত, চোর, ছিনতাইকারী, নিয়মিত মামলার আসামি যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে সেগুলি। এই অভিযান জোরদার করার দাবি স্থানীয়দের। রাত্রি লাগলে সন্ধ্যার পরপরই গাড়ি ডাকাইতে হয়, মানুষ চলতে পারে না রোডে, মানুষের প্রয়োজন থাকলেও মানুষ চলতে পারে না, এটা বিরাট সমস্যা। এই অভিযান মাঝে মধ্যে পরিচালিত হলে ভালো হবে। পুলিশ জানায় নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমনে পর্যায়ক্রমে পুরো বিভাগে এ অভিযান চলবে। ইলেকশনকে সামনে রেখে মূলত একটি ইতিবাচক এবং সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য আমরা এই অভিযান পরিচালনা করছি এবং এই অভিযানটি চলতে থাকবে। গত 9 নভেম্বর পদ্মার চরে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যদের যৌথ অভিযান অপারেশন ফার্স্ট লাইট পরিচালিত হয়। এতে 67 জন গ্রেপ্তার ও উদ্ধার হয় 10টি আগ্নেয়াস্ত্র। মওদুদ রানা, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নির্বাচন সামনে রেখে মুন্সিগঞ্জে বেড়েছে সহিংসতা। ককটেল বিস্ফোরণ ও আগ্নেয়াস্ত্রের ব্যবহার করা হচ্ছে প্রকাশ্যে। সবচেয়ে ব্যবধানে গুলিতে নিহত হয়েছেন 3 জন। সন্ধান মিলেছে আগ্নেয়াস্ত্রের ও বোমা তৈরির কারখানার। চলমান সহিংসতায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক, উৎকণ্ঠা। আবু সাইদের ছবিতে নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। বোমা বিস্ফোরণের শব্দ আর ধোঁয়ায় আচ্ছন্ন মুন্সিগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি।
অবৈধ আগ্নেয়াস্ত্রের প্রকাশ্য ব্যবহারে এ এলাকায় একের পর এক প্রাণ হারাচ্ছে মানুষ, কিন্তু থামছে না সহিংসতা। সরকারি হরগঙ্গা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তুহিন দান গত 2 নভেম্বর 2 গ্রুপের সহিংসতায় গুলিতে প্রাণ গেছে তার। রাজনৈতিক প্রতিহিংসায় তার বাবা সেলিম দেওয়ানো এলাকা ছাড়া, বড় ছেলেকে হারিয়ে মোল্লাকান্দির বেহেরকান্দি গ্রামের লাকি আক্তার এখন পাগল প্রায়। এই ঘটনায় 4 নভেম্বর সদর থানায় 26 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। বলতেছে আমার হাজবেন্ডে ধরে নিবগা, যে হ্যাঁ পুলিশ দিয়ে ধরে নিবগা, নিয়ে হ্যাঁ থানার ভিতরে রাখবো আর মামলা ঢুকাই দিব, আমি আপনি ডরে মামলা উড়াই দিব। এক সপ্তাহ পরই 10 নভেম্বর বিবাদমান 2 গ্রুপের সহিংসতা, গুলিতে ঘটনাস্থলে প্রাণ যায় আরিফ মিরের। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান গুলিবিদ্ধ রায়হান খান। জোড়া খুনের ঘটনায় মোল্লাকান্দি চরডুমুরিয়া গ্রামের আরিফ মিরের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে 56 জনের বিরুদ্ধে হত্যা মামলা করলেও 4 জন গ্রেপ্তার হয়। তবে মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। ভয়ে আমার বাসায় আমি থাকতে পারতেছি না, আরেকজনের বাসায় যে আমি প্রবাস করতেছি, আমাদের বাচ্চাদের নিয়ে আমি অনেক আতঙ্কতে আছি। কিন্তু নাতি নেই, মানে কেমবে খাইবো, কেমবে থাকবো, কেমবে বাঁচবো, কেমবে কি করবো, আমার আর মাথাটা ঘামায় না। এরপরও বারুদের দাপট কমেনি। 14 নভেম্বর আবারও সহিংসতায় একজন গুলিবিদ্ধ হন। মোল্লাকান্দির এমন সহিংসতা ঘিরে মুন্সিগঞ্জ শহরে আগ্নেয়াস্ত্র কারখানা ও বোমা তৈরির আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। নির্বাচন সামনে রেখে এই সহিংসতায় আতঙ্কিত মানুষ। ওই এলাকাতে আপনার জরুরি ভিত্তিতে পুলিশ বাহিনীর দরকার। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের একটা সংঘর্ষ হয়। এই সংঘর্ষে সাধারণ নিরীহ মানুষগুলো নিহত হয়। এই যে আমার আব্বুরে মারলো, আর অনেক মানুষ মারা গেছে, আর অনেক মানুষকেই খুন করে ফেলছে। আমরা চাই যে এটা সুস্থ একটা বিচার হোক। পুলিশ জানায় সহিংসতা রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি গত 3-4 দিন অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে আমরা 7-8 জন এই পর্যন্ত গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। কান্দিতে সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে সেই ঘটনায় মামলা হয়েছে, মামলা তদন্তাধীন আছে এবং এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। পুলিশের তথ্য মতে 5 দশক ধরে মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার নিয়ে 1000-এর বেশি সহিংসতা হয়েছে। শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরত্বের মোল্লাকান্দির সহিংসতা নিয়ন্ত্রণ করা হয় এই থানা থেকেই। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সহিংসতার সঙ্গে জড়িতরা পালিয়ে যায় বলছে পুলিশ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। মুন্সিগঞ্জ থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গী থাকুন। দেখছেন প্রবাসের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। ডিবি পুলিশ হেফাজতে মারা গেছেন পল্লবী যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলার আসামি মোক্তার হোসেন। পুলিশ জানায় 17 নভেম্বর রাজধানী পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে খুন হন গোলাম কিবরিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় পল্লবীর একটি গ্যারেজে আসামি মোক্তার হোসেনকে ধরতে অভিযান চালায় ডিবি। দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তা তাকে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরবর্তীতে মোক্তারের তথ্য অনুযায়ী পল্লবী এলাকার একটি রিকশার গ্যারেজ থেকে 8 রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি। শুক্রবার সকালে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ডিবি সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরগুনায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সহপাঠীর বিরুদ্ধে। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত। ভুক্তভোগীকে স্কুলে যেতে নিষেধ করেছেন প্রধান শিক্ষক। বিষয়টি এক সহকারী শিক্ষক নিশ্চিত করলেও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট।
প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের আশ্বাসে বরগুনায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করেছে ভুক্তভোগী। ঘটনার পর গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত ছাত্র সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। মামলা দায়ের করার কারণে তাকে স্কুলে যেতে নিষেধ করেছেন প্রধান শিক্ষক। এতে হুমকিতে পড়েছে তার শিক্ষা জীবন। আমি স্কুলে যাইতে চাই, পরে আমার বান্ধবীরা বলতেছে যে তোমার স্কুলে যাইতে নিষেধ করছে, আর তুমি যাদের কাছে প্রাইভেট পড়ো তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে যে তুমি যেন প্রাইভেট পড়তে না যাও, তোমারে তারা পড়াইবে না। ওর সামনে টেস্ট পরীক্ষা, সামনে যে এসএসসি এক্সাম, তো ওই এক্সাম দিতে গেলে অবশ্যই ওর লেখাপড়া কন্টিনিউ করতে হবে। লেখাপড়া বন্ধ হয়ে গেছে, আমরা তো আইনের আশ্রয় নিছি, আইনে তো আমরা বিচার পাইতে আসি না। ধর্ষণে অভিযুক্ত ওই ছাত্র স্কুলটির প্রধান শিক্ষকের ছেলে হওয়ায় স্কুল ভবনের একটি কক্ষ দখল করে বসবাস করতেন বলে জানায় ছাত্ররা। স্কুল ভবনে বসবাস করার সুযোগে স্কুলের মধ্যেই এমন অপকর্ম হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। স্কুলটাকে একটা আবাসিক ভবন বানাই ফেলাইছে, যার কারণে আজকে এই দুর্ঘটনাটা ঘটছে। ভুক্তভোগী ছাত্রীকে স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি সহকারী শিক্ষক নিশ্চিত করলেও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। স্কুলের আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করছে, এই জন্য আর স্কুলে এদেরই করছে। আমরা যদি একজন শিক্ষিত উপস্থিত থাকে তার খোঁজখবর আমরা নেই, কিন্তু সে যে এই প্রতিষ্ঠানে যে ঘটনাটা তৈরি করেছে, ঠিক আছে, এই প্রতিষ্ঠানটা বিশৃঙ্খল তৈরি করছে সে। তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা শিক্ষা কর্মকর্তা। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। আমার এখানকার যে সহকারী পরিদর্শক আছে, আমি একজন অফিসার, অনেকে পাঠাই বিষয়টা সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা করব, যাতে করে মেয়েটা তার পড়াশোনায় বিঘ্ন না ঘটে, সেই বিষয়টা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি পাবে। থানা এলাকার বাইরে অজ্ঞাত স্থানে আত্মগোপন করে আছে। আমরা ডিজিটাল মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে আমরা সোর্স মেনটেন করতেছি, দ্রুতই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত 9 সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে বরগুনা সদর থানায় মামলা দায়ের করা হয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী জনি ওরফে রক্তচোষা জনি গ্রেফতার হয়েছে। র্যাব বলছে কুপিয়ে জখম বা হত্যা করা ছিল জনির নিত্যদিনকার কাজ। ছিনতাই ও হত্যাসহ 5টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। রাজধানীর মোহাম্মদপুরবাসীর কাছে আতঙ্কের আরেক নাম জনি ওরফে রক্তচোষা জনি। দীর্ঘদিন ধরেই এই এলাকায় নানা অপরাধের অন্যতম গডফাদার এই সন্ত্রাসী। বৃহস্পতিবার রাতে র্যাব 2-এর অভিযানে ঢাকা উদ্যানের বাইতুল হাউজিং এলাকায় ধরা পড়েন জনি। পরে ব্রিফিংয়ে র্যাব জানায় মানুষকে কুপিয়ে রক্ত পান করতেন জনি, তাই স্থানীয়ভাবে তার পরিচিতি ছিল রক্তচোষা জনি নামে। অপরাধ কার্যক্রমে ছিনতাই বা দস্যুতায় লিপ্ত হবে মর্মে প্রস্তুতি গ্রহণ করছে মর্মে তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি, এবং এই অভিযানে আমরা রক্তচোষা জনিকে দেশীয় সামুরাই দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করি। মানুষকে জখম করে, মার্ডার করে, হত্যা করে সে রক্ত নাকি পান করত, তো এইভাবে তার নাম এসেছে রক্তচোষা জনি। দেশীয় অস্ত্র ঠেকিয়ে ঢাকা উদ্যান ও আশেপাশের এলাকায় ছিনতাই ছিল জনির নিত্যদিনকার কাজ। এর আগেও একাধিকবার অভিযান চালানো হয় তাকে ধরতে, কিন্তু কৌশলে প্রতিবারই পালিয়ে যেতেন জনি। জনি ওরফে রক্তচোষা জনি নামে এক সন্ত্রাসী তার কিশোর গ্যাং টিমকে সে নেতৃত্ব দিয়ে বিভিন্ন অপরাধ কার্যক্রম এই মোহাম্মদপুর আদাবর ঢাকা উদ্যান হাউজিং এলাকায় চালিয়ে যেত। জনির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক ব্যবসা, ছিনতাই ও হত্যাসহ 5টি মামলা রয়েছে বলে জানায় র্যাব। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়। পাকিস্তানের পাঞ্জাবে একটি কারখানায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত 20 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। পাঞ্জাব প্রদেশের কমিশনার জানিয়েছেন স্থানীয় সময় শুক্রবার ভোরে বিস্ফোরণের পরপরই কারখানাটিতে আগুন ধরে যায় এবং দ্রুত পাশের 3টি কারখানাও তা ছড়িয়ে পড়ে। গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মালদ্বীপে বসবাসরত অভিবাসী কর্মীদের নিয়ন্ত্রণে শুরু হচ্ছে অপারেশন হামামাগু নামে বিশেষ অভিযান। বিভিন্ন দেশের কর্মীরা মালদ্বীপের আইন আর ভিসা বিধিবিধান মেনে কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। এজন্য প্রবাসীদের আইন মেনে চলার পাশাপাশি দায়িত্ববোধ বাড়ানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে দেখব বিস্তারিত।
মালদ্বীপে কর্মরত অভিবাসী কর্মীদের উপর নজরদারি জোরদারে শুরু হয়েছে বিশেষ অভিযান। সম্প্রতি অপারেশন হামামাগু নামে মাইগ্রেশন মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স প্রোগ্রাম শুরু করেছে দেশটির সরকার, যার লক্ষ্য অভিবাসীদের গতিবিধি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং মালদ্বীপের আইন মেনে কাজ ও বসবাস নিশ্চিত করা। মালদ্বীপের গণমাধ্যমে বলা হয়, 2-1 দিনের মধ্যেই রাজধানী মালেতে শুরু হবে বিশেষ অভিযান। অভিবাসীরা যেখানে বেশি বসবাস বা চলাফেরা করেন সেসব এলাকায় সক্রিয় থাকবেন অভিবাসন কর্মকর্তারা। শহর জুড়ে বাড়ছে মোটরসাইকেল টহল। আগে কেবল নির্দিষ্ট এলাকায় কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হলেও এবার পুরো মালে জুড়ে বাড়ানো হচ্ছে নজরদারি। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। আমাদের সবাইকে নজরদারির মধ্যে রাখবে, আমরা কি করছি না করছি। তো আমরা আশা করব যে আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো, আমাদের দেশের ইমেজটাও থাকবে ওদের কাছে ভালো। সব জায়গায় প্রচুর বাংলাদেশি জড়ো করে থাকে, এটা একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দেখতে শুনে সরকার অনুযায়ী যাতে দেশের লোক আছে বা প্রতারণা না হয়, শিকার না হয়, এটা দ্রুতভাবে কাজ করার জন্য সেটা আমরা আহ্বান করছি। নতুন এই অভিযান শুরু হলেও পূর্বের ইমিগ্রেশন ওয়াচ অপারেশন অব্যাহত থাকবে। স্থানীয় নাগরিকদের তথ্য ও অভিযোগের ভিত্তিতে নতুন এই বিশেষ অভিযান পরিচালনায় এটি সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের দায়িত্ববোধ এবং মালদ্বীপের আইন ও সামাজিক রীতিনীতি মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। প্রবাসীদের গতিবিধি এবং কার্যক্রম এবং যে কোনো বেআইনি কার্যক্রম পর্যবেক্ষণের জন্য দুটি তারা অপারেশন চালু করেছে, সেটির আওতায় তারা প্রবাসী কর্মী যারা আছেন তাদের গতিবিধি তারা লক্ষ্য রাখবেন এবং বেআইনি কাজ তারা খুঁজে বের করবেন। এবং ইতিপূর্বে চালুকৃত একটি যে অপারেশন সেটিও কিন্তু চালু রয়েছে। সেজন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে কেউ যাতে করে কোনোভাবে কোনো ধরনের ভিসা রুল ভায়োলেশন হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ডে কেউ যুক্ত থাকবো না। অবৈধ অভিবাসন সমস্যার সমাধানে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে মালদ্বীপ সরকার। লক্ষাধিক অভিবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পাশাপাশি 9,000-এর বেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে তাদের নিজ দেশে, যাদের বেশিরভাগই বাংলাদেশি। মালদ্বীপ, সময় সংবাদ। আগামী বছর কোরবানির ঈদ কেন্দ্র করে 20 এপ্রিল থেকে 29 জুন পর্যন্ত কুয়েত ঢাকা রুটে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা। অন্যদিকে সুযোগটি কাজে লাগিয়ে বেশি দামে টিকিট বিক্রি করছে বিদেশি এয়ারলাইন্সগুলো। বিষয়টি নিয়ে কুয়েত বিমান অফিসে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য মতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স প্রেরণে কুয়েত প্রবাসীদের অবস্থান নবম স্থানে, কিন্তু তাদের দুর্ভোগ যেন অন্তহীন। কুরবানির ঈদকে কেন্দ্র করে 2026 সালের 20 এপ্রিল থেকে 29 জুন পর্যন্ত কুয়েত ঢাকা রুটে বিমানের সব ফ্লাইট সাসপেন্ড করা হয়েছে। যাত্রীদের অভিযোগ, এই 2 মাসের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো টিকিট পাচ্ছেন না তারা। আমরা কুয়েত প্রবাসীরা প্রতি বছর কোরবানিতে দেশে যেতে চাই। এই ক্ষেত্রে বিমান অফিসে গেলে সিট পাওয়া যায় না, ট্রাভেলসে গেলে সিট পাওয়া যায় না। কুয়েত থেকে ফ্লাইট বন্ধ থাকে প্রায় 2-3 মাস। আমাদের বিমানের টিকিট না থাকে ওই সময়, তাহলে অন্যান্য এয়ারলাইন্সগুলো অনেক ভাড়া বাড়িয়ে দেয়। তো প্রয়োজনে আমাদের যে স্বাভাবিক শিডিউল কুয়েত এবং ঢাকার, এটা যেন ঠিক থাকে। সকল প্রবাসীদের পক্ষ থেকে আমাদের একান্ত দাবি। আমি আশা করি সরকার এবং বিমান কর্তৃপক্ষ এটাকে বিশেষ বিবেচনায় নেবেন। বিষয়টি জানতে কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএস অফিসে যোগাযোগ করা হলে অফিসিয়ালি কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও সুযোগটি কাজে লাগাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। এতে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন প্রবাসীরা। বিভিন্ন ট্রাভেল এজেন্ট জানান বিমানের যাত্রী প্রচুর, কিন্তু ফ্লাইট না থাকায় তারা টিকিট বিক্রি করতে পারছেন না। ভোগান্তি কমাতে শিডিউল ঠিক রাখার পরামর্শ তাদের। নেক্সট ইয়ারের জন্য এখনো তো সেল শুরু হয়ে গেছে, সবাই তো সেল করতেছে, আর আমরা এখনো বিমান সেল করতে পারতেছি না। এখন বিমানে যখন ফ্লাইট অপারেট করতেছে না ওই ডেটে, অফকোর্স যখন ন্যাশনাল ক্যারিয়ার অপারেট না করবে তো অন্য ক্যারিয়ার যারা অপারেট করবে ওরা তো হাই প্রাইস রাখবে ওখানে। সংশ্লিষ্টরা বলছেন রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে সচল রাখে, অথচ নিজেদের দেশের পতাকাবাহী বিমানের সেবা না পেয়ে প্রতি বছরই ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। কুয়েত ঢাকা রুটে ফ্লাইট সংকট নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপই পারে প্রবাসীদের স্বস্তি ফেরাতে বলে মনে করছেন তারা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। সাউথ আফ্রিকার জোহানেসবার্গে ফ্যাসিবাদ বিরোধী মিছিল ও সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন। স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্রুটসবার্গের একটি রেস্তোরাঁয় এই প্রতিবাদ সমাবেশ হয়। সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য মোশাররফ হোসেন রতন ও
শেখ মাসিদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ইব্রাহিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল কাশেম ও নির্বাহী সদস্য আমিরুল ইসলাম। নির্বাচন করেছে কমপ্লিটলি এদেশের অরাজকতা আইন শৃঙ্খলা প্রবাসীদের খবর দে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন গতকাল কয়জন ভাই এখানে। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নজিরবিহীন ঝাঁকুনিতে দেশ জুড়ে আতঙ্ক, শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত 10, হুড়োহুড়িতে আহত কয়েকশো, সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার। নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা, বললেন প্রধান উপদেষ্টা। সেনাকুঞ্জে রাজনীতিকদের মিলন মেলা, হাস্যোজ্জ্বল চেহারায় বেগম জিয়ার শুভেচ্ছা বিনিময়। এবং নির্বাচন বানচালে পুরানো কায়দায় মাঠে নেমেছে পতিত আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। এবার ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াতের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।